ঠিক আছে। তো আমরা ট্যাক্সের ইম্প্যাক্টটা দেখলাম, ইকোনমিতে ট্যাক্সের ইম্প্যাক্টটা কী থাকে, ট্যাক্সের ফলে গভর্নমেন্ট যখন ট্যাক্স ইম্পোজ করে তখন আলটিমেটলি ইকোনমিতে কী ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা এখানে দেখলাম, যে ইকোনমিটা আলটিমেটলি ইকুইলিব্রিয়াম প্রাইসটা বেড়ে যায় কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা কমে যায়। অ্যান্ড এটাই আর কি, গল্পটা এটাই। এবার আমরা দেখব যদি গভর্নমেন্ট সাবসিডি প্রোভাইড করে, সাবসিডি প্রোভাইড করলে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির উপর কী ইম্প্যাক্ট পড়ে। আচ্ছা, সাবসিডি তো গভর্নমেন্ট প্রত্যেকটা কোম্পানিকে সাপোজ 30 টাকা করে সাবসিডি দিয়েছে। আবার ওই গল্পটাই ভাবো, ফার্ম দুটো কোম্পানি আছে, কোম্পানি এ আর কোম্পানি বি। এর পকেটে 100 টাকা আছে, এর পকেটে 150 টাকা আছে। এ হয়তো 20 কিলো প্রোডাকশান করছে, এ হয়তো 25 কিলো করছে। এবার গভর্নমেন্ট এসে বলল যে দেখো, তোমাদের দুজনকেই আমি সাবসিডি দেব। তোমাদের দুজনকে আমি কত সাবসিডি দেব? তোমাদের দুজনকে আমি 30 টাকা করে সাবসিডি দেবো। যদি সাবসিডি ওরকম ডাইরেক্ট দেয় না, প্রোডাক্টের উপরে দেয়, বাট আমি তাও এখানে বোঝানোর জন্য বলছি এটা, 30 টাকা করে সাবসিডি দেবো। তাহলে কোম্পানি এর পকেটে আগে 100 টাকা ছিল, এখন কিন্তু আর 100 টাকা নেই, এখন কিন্তু 130 টাকা আছে। আর কোম্পানি বি এর পকেটেও আগে 150 টাকা ছিল, এখন আছে 180 টাকা। তাহলে কোম্পানি এ কি এখন 20 কিলোই প্রোডাকশান করবে নাকি 20 কিলোর থেকে বেশি করবে? বেশি করবে। আর কোম্পানি বিও কি এখন 25 কিলোই প্রোডাকশান করবে না 25 কিলোর থেকে বেশি করবে? অবভিয়াসলি বেশি করবে। তাহলে হয়তো কোম্পানি এ এখন 22 কিলো প্রোডাকশান করছে আর কোম্পানি বি হয়তো এখন 28 কিলো প্রোডাকশান করছে। তাহলে মার্কেটে আগে কত কিলোর সাপ্লাই ছিল? আগে সাপ্লাই ছিল হচ্ছে 20 + 25 মানে 45 কেজি। আর এখন সাপ্লাই কতটা আছে? এখন মার্কেটে সাপ্লাই হচ্ছে 22 + 28 মানে 50 কেজি। তাহলে এই 5 কিলো সাপ্লাই কি হলো? 5 কিলো সাপ্লাই বাড়লো তো মার্কেটে, এই মার্কেটে সাপ্লাইটা বাড়লো। তো এটা তো আমরা বুঝে গেলাম যে মার্কেটে সাপ্লাইটা বাড়লো। এবার এর ফলে কি হয় সেটা যদি গ্রাফিক্যালি দেখতে হয়, তাহলে একটু আগেই তোমাদেরকে বলেছি যে সাপ্লাই বাড়লে সাপ্লাই কার্ভটা কোন দিকে শিফট করে? রাইটে শিফট করে। সেটা ভুললে চলবে না, প্রথমে ওই সব মাথায় রাখবে না। প্রথমে একদম শান্তিপূর্ণভাবে ডিম্যান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভটা আঁকবে, নাম দেবে ডিডি এসএস, এক্স অ্যাক্সিসে কোয়ান্টিটি, ওয়াই অ্যাক্সিসে প্রাইস, ইকুইলিব্রিয়াম পয়েন্টার নাম দেবে ই, ইকুইলিব্রিয়ামের থেকে ইকুইলিব্রিয়াম প্রাইসটা ড্র করবে, তার আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা ড্র করবে, নাম দেবে Q0 P0। এইবার ভাবো সাপ্লাইটা কি হচ্ছে, 5 কিলো বেড়ে গেছে, আগে 45 কিলো ছিল এখন 50 কিলো ছিল। সাপ্লাই যদি বাড়ে তাহলে সাপ্লাই কার্ভ কোন দিকে শিফট করে? সাপ্লাই বাড়লে সাপ্লাই কার্ভ রাইটে শিফট করবে। সাপ্লাই কার্ভ রাইটে শিফট করবে মানে কোন দিকে শিফট করবে? এই এস থেকে এস, এইটা হয়ে যাবে S1 আমি একটু সরিয়ে এঁকেছি, মানে এটা হয়ে গেছে আঁকতে গিয়ে। বাট তোমরা যদি এইভাবেও আঁকো অসুবিধা নেই, মানে এরকম সোজাসুজি আঁকো তাও অসুবিধা নেই। এটা যদি এস হয়, এটা যদি S1 হয় অসুবিধা নেই, বা আমি যেভাবে আঁকলাম এভাবে আঁকলেও অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে এইবার যদি আমি দেখি সাপ্লাইটা কেন রাইটে শিফট করলো, সাপ্লাই কার্ভটা, কারণ সাপ্লাই যেহেতু আগের থেকে বেড়েছে তাই সাপ্লাই কার্ভটা রাইটে শিফট করলো। ভালো কথা, সাপ্লাই কার্ভটা রাইটে শিফট করলো। এখন ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা? এখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে, এখন তো এই সাপ্লাই কার্ভ আর এই এসএসটা নেই, এই কার্ভটা তো এখন আর নেই। এখন কার্ভটাই S1 আর ডিম্যান্ড কার্ভটা হচ্ছে এই ডিডি। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে E1। তাহলে এখন আমি যদি বলি যে ইকুইলিব্রিয়াম প্রাইস কত, ইকুইলিব্রিয়াম প্রাইস দেখতে গেলে আমাকে E1 পয়েন্টের সামনে, E1 পয়েন্টটা কোথায়, হ্যাঁ এই পয়েন্টের সামনে এক্স অ্যাক্সিসে চলে যেতে হবে। তাহলে 8 পয়েন্টের সামনে এক্স অ্যাক্সিসে গেলে যে প্রাইসটা পেলাম
OP1, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি OQ1। তাহলে এখন আগে ইকুইলিব্রিয়াম প্রাইস ছিল ও থেকে P0 অবধি, এখন ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ও থেকে P1 অবধি। তাহলে প্রাইস কি হয়েছে, ইকুইলিব্রিয়াম প্রাইস কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হয়েছে, কমেছে না বেড়েছে? বেড়েছে। কেন হচ্ছে, প্রাইসটা কেন কমছে? প্রাইসটা কেন কমছে সেটা তো পরে বলি, আগে বলি কোয়ান্টিটিটা কেন বাড়ছে। কোয়ান্টিটিটা আগের থেকে কেন বেড়ে গেল? দেখো, আগে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ছিল 45 কিলো, যে এক্সাম্পলটা তোমাদেরকে দিলাম। সাবসিডি দেওয়ার পরে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হয়ে গেল? ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হয়ে গেছে হচ্ছে 50 কিলো। তো এই কারণেই 5 কিলো সাবসিডি দেওয়ার কারণেই বাড়লো, কারণ সাবসিডি দেওয়ার কারণেই ওরা বেশি প্রোডাকশান করতে পারলো, এই কারণেই বাড়লো। আচ্ছা, এবার ইকুইলিব্রিয়াম প্রাইসটা কেন বাড়লো, এই প্রাইসটা কেন কমলো? ওরা গভর্নমেন্টের থেকে, না, গভর্নমেন্টের থেকে কিছু টাকা পেয়েছে, গভর্নমেন্টের থেকে 30 টাকা আর 30 টাকা করে পেয়েছে। তাহলে একটু লজিক্যালি না ভেবে, মানে একটু জাস্ট থিওরিটিক্যালি বিষয়টা চিন্তা করো, যে প্রোডাক্টটা ওরা আগে 10 টাকা পার পিসে সেল করতো, এখন কি সেই প্রোডাক্টটা ওরা 10 টাকা পার পিসেই সেল করবে, নাকি ওরা প্রোডাক্টের দামটা 9 টাকা বা 8 টাকা পার পিসে সেল করার চেষ্টা করবে? কারণ ওরা গভর্নমেন্টের থেকে কিছু টাকা তো পেয়েছে, ওই টাকাটা তো আলটিমেটলি আসার কথা ছিল না, তাও এসছে। তাহলে এখন যদি ওরা 9 টাকা বা 8 টাকায়ও সেল করে, ডিম্যান্ড তো বাড়বে, প্লাস ওদের প্রফিটটাও যে কমে যাবে তা নয়, কারণ ওরা গভর্নমেন্টের থেকে 30 টাকা পেয়েছে, তো প্রফিটটাও হয়তো সেমই থাকবে বা প্রফিটটা বাড়তেও পারে। আর ডিম্যান্ড তো বাড়ছেই, দাম কমিয়ে দিলে ডিম্যান্ড তো অটোমেটিক্যালি বাড়ছে। তো ওরা কি দামটা একটু হলেও কমাবে না? যেহেতু গভর্নমেন্টের থেকে ওরা সাবসিডি, হ্যাঁ, গভর্নমেন্টের থেকে যেহেতু ওরা সাবসিডি পেয়েছে 30 টাকা করে, তো ওরা দামটা একটু হলেও কমাবে। কারণ ওরা জানে যে এখন যদি ওরা একটু কম দামেও বিক্রি করে, তাও ওদের লস হবে না, প্রফিটই হবে। অ্যান্ড ডিম্যান্ড, কম দামে বেচলে আলটিমেটলি ডিম্যান্ডও বাড়বে, কারণ গভর্নমেন্টের সাবসিডি ওরা পেয়েছে, সেই কারণে ওরা লসটা ওদের আর হচ্ছে না, প্রফিটই থাকছে, আর দাম কমানোর কারণে ডিম্যান্ডটাও বাড়ছে। তো আলটিমেটলি ওরা দামটা একটু হলেও কমাবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে এইভাবেই সাবসিডি যদি গভর্নমেন্ট প্রোভাইড করে, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইসটা তো কমে যায়, কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বেড়ে যায়। তাহলে এখানে যদি তোমরা চার্ট বানিয়ে পুরোটা লিখতে চাও, তাহলে এইভাবে লিখতে পারো যে একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে কোয়ান্টিটি, এগুলো কিন্তু সব ইকুইলিব্রিয়াম প্রাইস, ঠিক আছে? আর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। বিফোর ট্যাক্স, না বিফোর দরকার নেই, আমি যদি বিফোর দিয়ে লিখি তাহলে আরও ঝামেলা হবে, ছাড়ো। আফটার ট্যাক্সই করে দিই। আফটার ট্যাক্স ইকুইলিব্রিয়াম প্রাইস কি হচ্ছে, আর আফটার সাবসিডি ইকুইলিব্রিয়াম প্রাইস কি হচ্ছে, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হচ্ছে, সেটা আমরা লিখব। তাহলে ট্যাক্সের পরে ইকুইলিব্রিয়াম প্রাইস কি হয়েছিল, কমে গেছিল না বেড়ে গেছিল? বেড়ে গেছিল, মনে আছে তো? আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি হয়েছিল, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কমে গেছিলো, কারণ একটা ফার্ম মার্কেট থেকে ছেড়ে চলে গেছিলো, বেরিয়ে গেছিলো। বা দুটো ফার্ম থাকলেও তারা প্রোডাকশানটা কমিয়ে দেবে, কারণ যত প্রোডাকশান করবে তত ওদেরকে বেশি ট্যাক্স দিতে হবে, সেই কারণে ওরা প্রোডাকশানটা কমিয়ে দেবে। আর আফটার সাবসিডি, সাবসিডির পরে কি হয়েছে, সাবসিডির পরে ইকুইলিব্রিয়াম প্রাইসটা বেড়েছে না কমেছে? ইকুইলিব্রিয়াম প্রাইসটা কমেছে, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বেড়েছে। বোঝা গেছে? এই হচ্ছে গল্প। এই 4টে গল্পকে তোমাদেরকে গ্রাফ দিয়ে এক্সপ্লেন করতে হবে। এটা কিন্তু আমি শেয়ার করতে পারবো না, কেননা এই ওয়ান নোট থেকে শেয়ার করা যায় না। তো তোমাদের যদি কম্পাইল করার থাকে তোমরা লিখে নাও। বা আমি স্ক্রিনশট তুলে তুলে পাঠিয়ে দিতে পারি, সেটা দেখছি।
আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে কনজিউমার সারপ্লাস আর প্রোডিউসার সারপ্লাস। এই তোমাদের সবার সিলেবাসে এটা আছে তো, কনজিউমার সারপ্লাস প্রোডিউসার সারপ্লাস? আছে। কল্যাণীর সিলেবাসে রয়েছে তো এটা? স্যার দেখিনি, দেখে আপনাকে আমি মানে পরে ক্লাসে বলবো। ওকে, ক্যালকাটার রয়েছে, ক্যালকাটা এটা সিলেবাসে? দেখতে হবে স্যার, জানি না। আচ্ছা, কনজিউমার সারপ্লাসে যাওয়ার আগে যেটা কিছু বেসিক আইডিয়া তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেই বেসিক আইডিয়াগুলো হচ্ছে যে ডিম্যান্ড কার্ভের আইডিয়া। তো ডিম্যান্ড কার্ভের যে আইডিয়া, ডিম্যান্ড কার্ভ হচ্ছে, ধরো আমি যদি একটা ডিম্যান্ড কার্ভ এখানে ড্র করতে চাই, তো ডিম্যান্ড কার্ভ ড্র করতে গেলে আমার কী কী লাগবে? আমার প্রাইস লাগবে আর রেসপেক্টিভ কোয়ান্টিটি ডিম্যান্ড লাগবে, যে ওই প্রাইসে কত কোয়ান্টিটি ডিম্যান্ড করেছে সেটা লাগবে। তাহলে ধরো প্রাইস হচ্ছে সাপোজ 10 টাকা, কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে সাপোজ 2 ইউনিট, প্রাইস ধরো 12 টাকা, কোয়ান্টিটি ডিম্যান্ড হয়তো 1 ইউনিট, আর প্রাইস ধরো 15 টাকা, কোয়ান্টিটি ডিম্যান্ড হচ্ছে হয়তো তো এমন একটা এক্সাম্পল দিলাম, যাই হোক, প্রাইস ধরো 10-এ 4, এটা ধরো 3, আর এটাতে 1, আর প্রাইস যদি 8 টাকা হয়, কোয়ান্টিটি ডিম্যান্ড হয়তো 5 ইউনিট। এবার আমাকে যদি গ্রাফটা ড্র করতে হয়, তাহলে আমাকে কোন কোন পয়েন্টগুলো ড্র করতে হবে? কোয়ান্টিটি ডিম্যান্ড আর প্রাইস। প্রথম পয়েন্টটা কি হবে? 4,10। 4,10 কোথায় হবে? 1 2 3 4 5 6, এখানেও ড্র করে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। প্রথম পয়েন্টটা হচ্ছে কত? 4,10। 4,10 কোথায়? 4,10 হচ্ছে এই অ্যাক্সিসে আমি 4 পয়েন্ট যাব, এই অ্যাক্সিসে 10 পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 10, এখানে হচ্ছে 4,10। সেকেন্ড পয়েন্টটা কত? 3,12। 3,12 কোথায় হবে? 3,12 এরকম একটা জায়গায় হবে। থার্ড পয়েন্টটা হচ্ছে 1,15। 1,15 কোথায় হবে? এরকম একটা জায়গায় হবে। আর লাস্ট পয়েন্টটা কি? লাস্ট পয়েন্টটা হচ্ছে 5,8। 5,8 কোথায় হবে? 5,8 হবে হচ্ছে এরকম একটা জায়গায়। ঠিক আছে, একটু এদিক ওদিকও হতে পারে। এবার এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিলে আমি কি পাবো? এই পয়েন্টগুলোকে অ্যাড করে দিলে আমি ডিম্যান্ড কার্ভটা পাবো, সেটা তোমরা জানো, এগুলো তোমরা করেছো। কিন্তু বিষয় হচ্ছে এই পয়েন্টগুলো কি ডিনোট করছে। এই পয়েন্টটার নাম কি ছিল? এই পয়েন্টটার নাম ছিল প্রবাবলি 1,15। এই পয়েন্টটার নাম কি ছিল? এই পয়েন্টটার নাম ছিল 3,12। এই পয়েন্টটা প্রবাবলি ছিল 4,10, আর এটা ছিল 5,8। আচ্ছা, এই পয়েন্টগুলো কি ডিনোট করছে সেটা বুঝতে হবে। এই পয়েন্টটা আমাকে কি বলছে? এই পয়েন্টটা আমাকে বলছে যে প্রাইস যদি 1 টাকা হয়, তাহলে ওই লোকটি 15, না প্রাইস 1 টাকা না, সরি উল্টো বললাম। প্রাইস যদি 15 টাকা হয়, তাহলে ওই লোকটা 1 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে, রাইট? এই পয়েন্টটা আমাকে কি বলছে? প্রাইস যদি 12 টাকা হয়, তাহলে ওই লোকটা 3 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে। এই পয়েন্টটা কি বলছে? প্রাইস যদি 4 টাকা হয়, তাহলে ওই লোকটা 10 ইউনিট, না উল্টো বলছি কি, হ্যাঁ, প্রাইস যদি 10 টাকা হয়, ওই লোকটা 4 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে। আর এই পয়েন্টটা আমাকে বলছে প্রাইস যদি 8 টাকা হয়, ওই লোকটা তাহলে 5 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে। তাহলে এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আমাকে কি বলছে? কত প্রাইস হলে লোকটা কত ডিম্যান্ড করতে রাজি আছে। প্রাইস 15 হলে ওই লোকটা 1 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে, প্রাইস 12 হলে 3 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে, প্রাইস 10 হলে 4 ইউনিট, প্রাইস 8 হলে 5 ইউনিট ডিম্যান্ড করতে রাজি আছে।
তাহলে এই পয়েন্টগুলো নিয়েই তো ডিম্যান্ড কার্ভটা হচ্ছে, রাইট? তো ডিম্যান্ড কার্ভটা তাহলে আমাকে ওটাই বলছে যে প্রত্যেকটা প্রাইসে লোকটা কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে, বা প্রত্যেকটা প্রাইসে কনজিউমার কত কোয়ান্টিটি ডিম্যান্ড করছে, সেটাই আমাকে বলছে। সেই জিনিসটাই আমাকে এই ডিম্যান্ড কার্ভটা বোঝাচ্ছে। এইবার কনজিউমার সারপ্লাস কি? কনজিউমার সারপ্লাস হচ্ছে দুটো প্রাইসের ডিফারেন্স। একটা হচ্ছে যে প্রাইসটা কনজিউমার পে করতে চায়, আরেকটা হচ্ছে যে প্রাইসটা কনজিউমারকে অ্যাকচুয়ালি পে করতে হচ্ছে। মানে আমি যদি খুব সহজ ভাষায় বোঝাতে চাই, গ্রাফের এক্সপ্লেনেশনটা একটু পরে দেবো, এখন দিচ্ছি না। ধরো একটা প্রোডাক্ট আছে, ধরো একটা রসগোল্লাটার জন্য তুমি 20 টাকা দিতে রাজি আছো। তোমাকে হয়তো দিতে হচ্ছে 10 টাকা, রসগোল্লাটার দাম 10 টাকা। তো এই যে ডিফারেন্সটা, 10 টাকার এই যে ডিফারেন্সটা, দিস ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। এই যে 20 টাকা, এটা কি? যে প্রাইসটা তুমি দিতে রাজি আছো, প্রাইস ইউ আর উইলিং টু পে, তাই আমি এটাকে PW লিখলাম। আর এটা কি? প্রাইস দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি পেইং, তোমাকে যে প্রাইসটা অ্যাকচুয়ালি পে করতে হচ্ছে, মানে 10 টাকা। এই প্রাইস ইউ আর উইলিং টু পে আর প্রাইস ইউ আর অ্যাকচুয়ালি পেইং, এই যে ডিফারেন্সটা, এটাকেই বলা হয় কনজিউমার সারপ্লাস। আপাতত এইটুকু আগে বুঝলে তারপরে বাকি পার্টে পরে পার্টে যাচ্ছি। বলো, এই অবধি বুঝতে পেরেছো যা বলেছি? স্যার এর উল্টোটা, উল্টোটা হলে নেগেটিভে হতো। মানে ওই প্রাইস পে 10 টাকা কিন্তু প্রাইস অ্যাকচুয়াল পে 20 টাকা, এরকম হয়। তাহলে নেগেটিভে হবে, -10 হবে কনজিউমার সারপ্লাস। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আর একটা কনসেপ্ট হয় প্রডিউসার সারপ্লাস, দুটোকে একসাথেই বলে দেব তাহলে। আচ্ছা, আগে কনজিউমার সারপ্লাসটাই বলে দিই। এখানে যদি গ্রাফটাই এঁকে, আচ্ছা উপরের গ্রাফটাই দেখো। ধরো মার্কেটে প্রাইস হচ্ছে 8 টাকা, এই হচ্ছে 8 টাকা, এই পয়েন্টটাই ধরো, এই পয়েন্টটাই হচ্ছে 5,8 ছিল না, সেই পয়েন্টটাই। তো মার্কেটে প্রাইস কত? মার্কেটে প্রাইস হচ্ছে এই 8 টাকা। এইবার এই যে প্রাইসটা মার্কেটে আছে, এই প্রাইসের তুমি কত কোয়ান্টিটি ডিমান্ড করবে? 5 কোয়ান্টিটি, তাই তো? আমার কথাটা বোঝা গেল কি বললাম? 5 টাকা যদি, এই 8 টাকা যদি প্রাইস হয়, তাহলে তুমি কত কোয়ান্টিটি ডিমান্ড করবে? 5। 5। এইবার কতটা প্রাইস তুমি পে করছো? প্রাইস তো 8 টাকা, তুমি 5 ইউনিট কিনছো, তাই টোটাল কতটা তুমি ভ্যালু প্রোভাইড করছো, মানে টোটাল কতটা তোমাকে পে করতে হচ্ছে? প্রাইস 8 টাকা, তুমি 5টা কোয়ান্টিটি কিনছো, তাহলে কতটা ভ্যালু পে করতে হচ্ছে? 8 × 5 40 না? বোঝা গেল না? 5 টাকা, 8 টাকা করে প্রত্যেকটা পিসের দাম, তুমি 5টা কোয়ান্টিটি কিনেছো, তাহলে কতটা পে করবে? 40 রুপিস না? হুম। এবার এই 40 রুপিসটা এই গ্রাফ থেকে কি করে বেরোচ্ছে? গ্রাফ থেকেও এই 40 রুপিসটা বের করা যায়, কিছুই না।
সেটা হচ্ছে এই পয়েন্ট বরাবর একটা লাইন নিচে টেনে নাও, সেটা অবভিয়াসলি এই পয়েন্টে আসবে, যেটা হচ্ছে 5। আচ্ছা, এটা কতটা 0 থেকে 5, আর এটা কতটা 8, তো 0 থেকে 8, হ্যাঁ কি না? এটাও তো 0 থেকে 8 হ্যাঁ জাস্ট, আর এটাও কি 0 থেকে 5, তো একই তো। এই পয়েন্টটা এইখান থেকে এতটা যতটা, এইখান থেকে এতটাও তো ততটাই। তাহলে আমি যদি এই জিনিসটাকেই আঁকতে চাই, ওই গ্রাফটাকেই, ওই গ্রাফের ওই পোর্শনটাই আমি খালি তুলে আনতে চাইছি নিচে। এটাও কি, এটাও হচ্ছে, এই হচ্ছে 0, এই হচ্ছে 8, এই হচ্ছে 5, আর এটা কি, এটাও হচ্ছে আলটিমেটলি 8। মানে আই মিন টু সে, কি বলি এটাকে, হ্যাঁ 8ই বলো। এইভাবে লিখলে আবার তোমরা উল্টো পাল্টা মিনিং ভেবে নেবে, এটার দরকার নেই। মানে আই অ্যাকচুয়ালি মিনিং, আই এম ট্রাইং টু সে দ্যাট এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে 8, এই লেন্থটা কি, না উল্টো উল্টো, সরি সরি। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে দেখো, এটা 5। এখান থেকে দেখো 0 থেকে এইটা হচ্ছে 5, তাহলে এই লেন্থটা হচ্ছে 5, উপরের লেন্থটাও তো 5, এটাও তো এই এখান থেকে যদি এইটা, এই 0 থেকে 5 অবধি, মানে এই পয়েন্ট ও থেকে পয়েন্ট এ অবধি যা লেন্থ, এই পয়েন্ট সি থেকে পয়েন্ট ডি অবধিও তো সেম লেন্থ। ও থেকে এ অবধি যতটা লেন্থ, সি থেকে ডি অবধিও তো সেম লেন্থ, তাহলে এটাও 5। সিমিলারলি ও থেকে সি অবধি হচ্ছে 8, মানে এই ও, এটা সি, এটা এ, আর এটা হচ্ছে ডি। ও থেকে সি অবধিও 8, আর ও থেকে এ অবধিও তো 8, রাইট? মানে এই এ থেকে এই ডি অবধি, ডি সরি, এই ডি অবধিও তো 8, তাহলে এটাও 8, রাইট? আচ্ছা, এটা কি একটা রেক্ট্যাঙ্গেল? এই যেটা তৈরি হয়েছে, এটা কি একটা রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেল মানে কি, অপোজিট সাইডস ইকুয়াল হয়, আয়তক্ষেত্র যেটাকে বাংলায় বলে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি করে বের করে? লেংথ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লেংথ কত? লেংথ হচ্ছে, এখানে 5 দেখাচ্ছে, মানে 5 আমি এমনভাবে এঁকেছি, 5টা মনে হচ্ছে লেংথ, বাট যাই হোক, 5 ইন্টু 8, তাহলে এরিয়া কত? 40। এই এরিয়াটাই তো ভ্যালু হিসেবে এসছিল যখন আমি উপরে ভ্যালু বের করলাম, যে তুমি কতটা ভ্যালু পে করছো, তখন এই এরিয়াটাই এসছিল। তুমি হ্যাঁ 8 টাকা প্রাইস দিয়ে 5টা কোয়ান্টিটি কিনছিলে, তাহলে ওই 40 রুপিস যেটা বেরোচ্ছিল, ওই 40 রুপিসটা কী ছিল? দ্যাট 40 রুপিস ওয়াজ ইউর ভ্যালু দ্যাট ইউ আর পেইং। মানে তুমি 40 টাকা দিচ্ছ। তুমি কি 8 টাকা দিচ্ছ? না, 8 টাকা তুমি একটা কোয়ান্টিটির জন্য দিচ্ছ, 5টা কোয়ান্টিটি তুমি টোটাল কিনছো, তাহলে টোটাল কত দিচ্ছ? 40 টাকা। তো সেই 40 টাকাকে গ্রাফিক্যালি বের করতে গেলে কিন্তু ওটাকে একটা রেক্ট্যাঙ্গেল ধরে নিয়ে তার এরিয়া বের করতে হয়। তার এরিয়া বের করলেও কিন্তু ওই ভ্যালুটা বেরিয়ে যায়, যেটা আমি এখানে দেখালাম। এই জিনিসটা কিন্তু একটু হলেও ডিফিকাল্ট, তো ভালো করে বুঝবে, না হলে কিন্তু এর পরের পার্টগুলো একদমই বুঝতে পারবে না। বলো, এই অবধি কারোর কোনো ডাউট আছে যে আমরা একটা ভ্যালু বের করতে পেরেছি ডিম্যান্ড কার্ভের রেসপেক্টিভ? এই অবধি কারোর কোনো ডাউট নেই, তাই তো? না না। স্যার। এইবার আমি নিচে ডিম্যান্ড কার্ভটা আরেকবার রাখছি, কারণ ওখানে খুব মেসি হয়ে গেছে অলরেডি।
তাহলে এই হচ্ছে আমাদের ডিম্যান্ড কার্ভ। সাপ্লাই কার্ভটা আমি এখানে আঁকছি না, ধরে নাও সাপ্লাই কার্ভ রয়েছে এখানে কোথাও, আমি আঁকছি না যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো সাপ্লাই কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে যাবে। তো আমি ধরে নিলাম যে সাপ্লাই কার্ভটা এই জায়গায় ইন্টারসেক্ট করেছে, এই ই পয়েন্টে ডিম্যান্ড কার্ভকে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, আমি এখানে আঁকলাম না, সেই সাপ্লাই কার্ভটা আঁকলাম না যাতে বুঝতে সুবিধা হয়। এবার ই পয়েন্টে যদি সাপ্লাই কার্ভ ডিম্যান্ড কার্ভকে ইন্টারসেক্ট করে, তাহলে এই ই পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই পয়েন্টের সামনে আমরা প্রাইসটা কীভাবে বের করতে পারবো, জাস্ট এইটাকে এক্স অ্যাক্সিসে জুড়ে দেবো আর এই পয়েন্টটাকে ওয়াই অ্যাক্সিসে জুড়ে দিলেই আমাদের ইকুইলিব্রিয়াম প্রাইস বেরিয়ে যাবে। আর কি বেরোবে, আর বেরোবে হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এইবার ভাবো, যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে এই ও কিউ জিরো কোয়ান্টিটি তুমি যে কিনছো তার জন্য তুমি ওপি জিরো প্রাইস পে করছো, কতটা প্রাইস পে করছো, প্রাইস ওপি জিরো। কত কোয়ান্টিটির জন্য পে করছো, ও কিউ জিরো। তাহলে কত টাকা তুমি টোটাল পে করছো, টোটাল ভ্যালু কতটা পে করছো, কীভাবে বের করবে? একদম ওপি জিরো ইন্টু ও কিউ জিরো। এই জিনিসটা বোঝানোর জন্যই আমি আগের গ্রাফটা করলাম, কারণ এইটাও তো একটা রেক্ট্যাঙ্গেল, সেই আগের গল্পটা এটা একটা রেক্ট্যাঙ্গেল না? এই লেন্থটা হচ্ছে ওপি জিরো, এই লেন্থটা হচ্ছে ও কিউ জিরো, তাহলে এই লেন্থটাও তো ও কিউ জিরোই হবে আর এই লেন্থটাও ওপি জিরোই হবে, রাইট? এবার রেক্ট্যাঙ্গেলের কি হয়, অপোজিট সাইডগুলো ইকুয়াল হয়। আর এরিয়ার ফর্মুলা কি হয়, লেংথ ইন্টু ব্রেডথ। তো আমি ওপি জিরোকে ধরো লেংথ ধরলাম, ও কিউ জিরোকে ব্রেডথ ধরলাম, তাহলে লেংথ আর ব্রেডথকে মাল্টিপ্লাই করে দিলাম, টোটাল ভ্যালু আমি পেয়ে গেলাম। বোঝা গেছে এই অবধি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কি তুমি পে করছো না পে করতে চাইছো, কোনটা? পে করছি। পে করছি, একদম। এটাকে কি আমি বলতে পারি, আমি যদি পয়েন্টগুলোর নাম নাও দিই, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি, ও পি জিরো ই কিউ জিরো? এই রেক্ট্যাঙ্গেলটাই তো আমি অ্যাকচুয়ালি পে করছি, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাই তো আমি অ্যাকচুয়ালি পে করছি, তাই তো? ও পি জিরো ইউ কিউ জিরো আমি যদি দেখাতে চাই তাহলে ধরো লাস্টে একটা ও হবে না? লাস্টে একটা ও পি জিরো ই কিউ জিরো ও কমপ্লিট হবে। আরে রেক্ট্যাঙ্গেল তো, ওটা তিনই যাবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেলের নাম কি হয়, এবিসিডি হয় না? চারটেই তো পয়েন্ট লাগে একটা রেক্ট্যাঙ্গেলকে বোঝাতে। তাহলে এই এরিয়াটা অ্যাকচুয়ালি আমি পে করছি প্রোডাক্টটার জন্য, মানে পে করছি বলতে আমি পে অ্যাকচুয়ালি করছি। তো আমি সেটা লিখে নিই, প্রাইস অ্যাকচুয়ালি পেইড, কতটা প্রাইস অ্যাকচুয়ালি পে করা হয়েছে, ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেল, কি রেক্ট্যাঙ্গেল, নামটা কি তার, ও পি জিরো ই কিউ জিরো হলো। কিউ। একদম। এইবার যদি জিজ্ঞেস করা হয় যে কতটা প্রাইস আমি পে করতে রাজি আছি, স্যার কিউ। হ্যাঁ কিছু না কিছু। কতটা প্রাইস আমি পে করতে রাজি আছি, কতটা প্রাইস পে করতে রাজি আছি, এবার এটা তো খুব সিম্পল, যে ডিম্যান্ড কার্ভের নিচে যতক্ষণ মানে প্রাইসটা আসছে ততক্ষণ অবধি আমি পে করতে রাজি আছি।
মানে আমি যদি উপরের এক্সাম্পলটা দিয়ে বোঝাতে চাই, এই গল্পটা থেকে যদি তোমরা দেখতে চাও, এখানে আমি তো 15টা কোয়ান্টিটি না, আমি একটা কোয়ান্টিটির জন্য 15 টাকা অবধিও পে করতে রাজি ছিলাম, যেটা হচ্ছে এই পয়েন্টে দেখা যাচ্ছে। একটা কোয়ান্টিটির জন্য আমি 15 টাকাও পে করতে রাজি ছিলাম। তার মানে ডিম্যান্ড কার্ভের উপরে যে কটা লাইন আছে, মানে যে কটা পয়েন্ট আছে, আই মিন টু সে ডিম্যান্ড কার্ভের উপরে যে কটা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টেই আমি কোনো না কোনো প্রাইস পে করতে রাজি আছি। এই পয়েন্টে আমি 15 টাকা পে করতে রাজি আছি একটা কোয়ান্টিটির জন্য, এই পয়েন্টে আমি 12 টাকা পে করতে রাজি আছি 3টে কোয়ান্টিটির জন্য। তো প্রত্যেকটা পয়েন্টেই আমি কোনো না কোনো টাকা, কোনো না কোনো প্রাইস পে করতে রাজি আছি একটা কোয়ান্টিটির জন্য, রাইট? হ্যাঁ কি না? কোয়ান্টিটিটা কোনো দিনই, এইবার আমি এই নিচের গ্রাফটাকে দেখাতে চাইছি। যতক্ষণ অবধি এই ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটা আমি পাবো, ততক্ষণ অবধি আমি এই ডিম্যান্ড কার্ভের এই পয়েন্ট অবধিও প্রাইস পে করতে রাজি থাকবো, হ্যাঁ কি না? তাহলে এবার যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে কতটা প্রাইস তুমি পে করতে রাজি আছো, তুমি কোন এরিয়াটার কথা বলবে? প্রাইস আমি লিখে দিচ্ছি, দাঁড়াও আগে। প্রাইস ইউ আর উইলিং টু পে, ইউ আর উইলিং টু পে, কতটা প্রাইস তুমি পে করতে ইচ্ছুক, সেইটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার অ্যান্সার কী হবে? তাহলে তার অ্যান্সার হবে যে আমি এই ও থেকে ডি অবধি আর EQ0, মানে আমি এই পুরো এরিয়াতে যতটা এরিয়া আসছে পুরোটা আমি পে করতে রাজি আছি, মানে এখান থেকে নিয়ে পুরো এরিয়াটা। কিন্তু ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অবধি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটির বাইরে যাব না আমি, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি অবধি আমি পুরো প্রাইসটা পে করতে রাজি আছি, যে কোয়ান্টিটিতে যে প্রাইস চাইবে আমি দেব। তাহলে এই এরিয়াটার নাম কি? এই পুরো এরিয়াটাকে যদি আমাকে নাম দিতে হয়, পুরো এরিয়াটার আমি কি নাম দেব? ও, তারপরে এই ডি পয়েন্টটা ডি, তারপরে ই পয়েন্টটা E1 না, ওটা 1 না, এটা এমনি EQ0। তাহলে এই প্রাইসটা বা এই এরিয়াটা বা এই ভ্যালুটা আমি পে করতে রাজি আছি, দিস ইজ মাই প্রাইস উইলিং টু পে, এতটা প্রাইস আমি পে করতে উইলিং। আর এই প্রাইসটা কি ছিল? আমি অ্যাকচুয়ালি এতটা প্রাইস পে করছিলাম। তাহলে কনজিউমার সারপ্লাস কি হয়? একটু আগেই লিখেছিলাম, কনজিউমার সারপ্লাস হয় প্রাইস ইউ আর উইলিং টু পে মাইনাস প্রাইস ইউ আর অ্যাকচুয়ালি পেইং। প্রাইস কতটা তোমরা উইলিং টু পে, উইলিং টু পে হচ্ছে এই ODEQ0, আর কতটা অ্যাকচুয়ালি পে করছো OP0 EQ0। এই ডিফারেন্সটা বাদ দিলে কোন এরিয়াটা পড়ে থাকবে বলো তো? P0DE, তাই তো? মানে এই এরিয়াটা, এই এরিয়াটা পড়ে থাকবে, ঠিক আছে?
এটার নাম কি দিয়েছিলাম পরে, নাহলে আবার OQ0 P0DE। তো এই যে P0DE এটাই হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। বলো এখানে এবার কারোর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? মানে কনজিউমার সারপ্লাস হচ্ছে দুটো প্রাইসের মধ্যে ডিফারেন্স বা দুটো ভ্যালুর মধ্যে ডিফারেন্স। কোন দুটো ভ্যালু? একটা প্রাইস যেটা কনজিউমার পে করতে চায়, আর একটা প্রাইস যেটা কনজিউমার অ্যাকচুয়ালি পে করে। আমরা দুটো প্রাইস বা দুটো ভ্যালুকে আলাদা আলাদা করে এরিয়া হিসেবে ক্যালকুলেট করলাম, কারণ এরিয়াটাই আমাদেরকে টোটাল ভ্যালু দেয়। ডিম্যান্ড কার্ভে যে প্রাইসটা থাকে ওটা হচ্ছে পার ইউনিট প্রাইস থাকে, যে 8 টাকা পার ইউনিট হলে আমি 5 ইউনিট কিনবো, 7 টাকা পার ইউনিট হলে আমি 3 ইউনিট কিনবো বা 6 ইউনিট কিনবো, যাই হোক। কিন্তু টোটাল এরিয়াটা বের করতে যদি হয় যে 7 টাকা পার ইউনিট হলে আমি 3 ইউনিট কিনছি, তাহলে আমি টোটাল কত টাকা পে করছি? 7 × 3 21। সেটা বের করতে গেলে এরিয়া ক্যালকুলেট করতে হয়। তো কতটা প্রাইস ও উইলিং টু পে, তার জন্য আমরা পুরো এরিয়াটা বের করেছি, ও থেকে ডি থেকে ই থেকে Q0 অবধি, আর কতটা প্রাইস ও অ্যাকচুয়ালি পে করছে, ইকুইলিব্রিয়াম প্রাইস যেটা আছে, রাইট? ইকুইলিব্রিয়াম প্রাইস কোনটা আছে? ও থেকে P0 অবধি, এই প্রাইসটাও অ্যাকচুয়ালি পে করছে। তাহলে তার জন্য আমরা এই এরিয়াটা বের করলাম, ও থেকে P0 থেকে ই থেকে Q0 অবধি, মাঝের রেক্ট্যাঙ্গেলটা। এই দুটো ডিফারেন্স যেটা, মানে এই উপরের ট্রায়াঙ্গেল যেটা, এটাই হচ্ছে ওর কনজিউমার সারপ্লাস। মানে P0-র উপরে ও প্রাইস পে করতে রাজি আছে, কিন্তু ওকে পে করতে হচ্ছে না, তাহলে ওর পকেটে ওটা একটা এক্সট্রা অ্যাডিশনাল বেনিফিট থাকছে। ওর কাছে একটা অ্যাডিশনাল বেনিফিট থাকছে, যে বেনিফিটটা ওকে পে করতে হতো, মানে ও পে করতে রাজিও আছে কিন্তু ওকে পে করতে হচ্ছে না। বোঝা গেল? যদি প্রাইসটা P1 থাকে, ধরো প্রাইসটা এরকম একটা জায়গায় আছে P1, কনজিউমার কি পে করবে না না করবে? প্রাইসটা যদি P1 থাকে, কনজিউমার কি পে করবে না করবে না? করবে। কিন্তু ওকে কি প্রাইসটা P1 পে করতে হচ্ছে, না প্রাইসটাও P0-ই পে করছে? তাহলে এই P0 থেকে D অবধি, মানে এই পুরো উপরের এরিয়াটা ওর পকেটে থেকে গেল, এটা ওকে পে করতে হলো না। এটাই হচ্ছে ওর সারপ্লাস, ওর কাছে এক্সট্রা থাকলো, এই টাকাটা ওর কাছে এক্সট্রা থেকে গেল। দিস ইজ দ্য সারপ্লাস। বোঝা গেছে? বলো এবার, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। বোঝা গেছে স্যার। সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। লাস্ট টপিক একটা আজকের, প্রোডিউসার সারপ্লাস। প্রোডিউসার সারপ্লাসের কনসেপ্টটাও সেম। প্রোডিউসার সারপ্লাসের কনসেপ্টটাই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ও কত টাকায় ওটাকে বেচতে চায় আর কত টাকায় ওকে অ্যাকচুয়ালি বেচতে হচ্ছে, সেই যে ডিফারেন্সটা, দ্যাট ইজ কল্ড প্রোডিউসার সারপ্লাস। ঠিক আছে? মানে প্রাইস উইলিং টু সেল আর প্রাইস ইন উইচ অ্যাকচুয়ালি সেলস, এই যে ডিফারেন্সটা, এটাকে আমরা প্রোডিউসার সারপ্লাস বলছি। তাহলে দেখা যাক। প্রোডিউসারের জন্য কোন কার্ভটা আঁকতে হবে? সাপ্লাই কার্ভটা। আচ্ছা, ডিম্যান্ড কার্ভ, ডিম্যান্ড কার্ভটার সাথে ওটাকে জয়েন করে কনজিউমার আর প্রোডিউসার সারপ্লাস একসাথে দেখিয়ে দেবো লাস্টে। তাহলে থাক এটা এখন। এই হলো আমাদের সারপ্লাস, এই সাপ্লাই কার্ভ। এইবার ডিম্যান্ড কার্ভটা আঁকলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আসবে। আমি ডিম্যান্ড কার্ভটা আঁকছি না যাতে বুঝতে সুবিধা হয়, এখন জাস্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এঁকে দেখাচ্ছি। ধরো ডিম্যান্ড কার্ভটা এই জায়গা দিয়েই গেছে, ইকুইলিব্রিয়াম পয়েন্টটা এখানেই হয়েছে। তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কতটা ওকে পে করতে হচ্ছে? প্রাইস পে করতে হচ্ছে P1 বা P0-ই ধরলাম।
এই পয়েন্টটার নাম ও দিলাম, এর নাম এ দিলাম। কতটা কোয়ান্টিটিও সেল করছে ইকুইলিব্রিয়াম প্রাইসের সামনে, ও কোয়ান্টিটি সেল করছে হচ্ছে ও থেকে কিউ জিরো বা ও থেকে কিউ এ অবধি। এবার আমার কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে, প্রডিউসার যদি ও কিউ এ অ্যামাউন্ট মার্কেটে সাপ্লাই করে আর ওপি জিরো যদি প্রাইস থাকে, তাহলে প্রডিউসারের রেভিনিউ কত হবে? রেভিনিউ মানে হচ্ছে কত কোয়ান্টিটিও প্রডিউস করেছে ইনটু কত প্রাইসে প্রডিউস করেছে। মানে ধরো যদিও 3টে কোয়ান্টিটি মার্কেটে সেল করে 10 টাকা প্রাইসে, 10 রুপিস প্রাইসে, তাহলে রেভিনিউ হবে হচ্ছে 30 টাকা। 3টে কোয়ান্টিটি সেল করছে 10 টাকা পার প্রাইসে, 10 টাকা পার কোয়ান্টিটি প্রাইসে, তাহলে রেভিনিউ হবে 30 টাকা। তাহলে রেভিনিউ করতে গেলে কি করতে হবে? কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লাই করতে হবে প্রাইস পার ইউনিট দিয়ে। আচ্ছা, ও কত কোয়ান্টিটি সেল করেছে? ও থেকে কিউ এ অবধি এই কোয়ান্টিটিও সেল করেছে। প্রাইস কি ছিল? ও থেকে পি জিরো অবধি। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে ও রেভিনিউ কত হচ্ছে? রেভিনিউ হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, যে রেক্ট্যাঙ্গেলটার নাম আমরা দিতে পারি ও পি জিরো ই কিউ এ। কোনো প্রবলেম আছে এটাতে কারোর? এটাই ওর টোটাল রেভিনিউ। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে এরিয়াটা পড়ছে এটাই হচ্ছে ওর টোটাল রেভিনিউ। বলো, কারোর কোনো প্রবলেম থাকলে বলো। না স্যার। এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে হুম প্রডিউসার এই কোয়ান্টিটি অবধি সেল করতে রাজি আছে, ও থেকে কিউ এ কোয়ান্টিটি অবধি সেল করতেও রাজি আছে। অ্যান্ড প্রাইস কত অবধিও নিতে রাজি আছে, মানে অ্যাকচুয়ালি কত প্রাইস অবধিও সেল করবে, এই যতক্ষণ অবধি প্রাইস এই ও এ অবধি আসছে ততক্ষণ অবধিও সেল করতে রাজি আছে, রাইট? মানে আমি যদিও সাপ্লাই কার্ভটার রেসপেক্টে কথা বলি, তাহলে সাপ্লাই কার্ভ থেকে আমরা কি বুঝতে পারছি? প্রাইস যতক্ষণ অবধি এই ও এ এসছে ততক্ষণ অবধি ও যে কোনো কোয়ান্টিটি ওই প্রাইসের রেসপেক্টেও সেল করতে রাজি থাকবে। তাহলে আমাকে যদি বের করতে হয় যে ওর এই ও এ কোয়ান্টিটিতে এই যখন ওর প্রাইসটাই ও এ অবধি, ও এ প্রাইস মানে কি? যেখানে সাপ্লাই কার্ভটাই ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটা, এই ও এটা যখন ওর প্রাইস, তখন ও কত কোয়ান্টিটি সাপ্লাই করেছে? সাপ্লাই তো তখনও মানে কোন এরিয়াটাও সাপ্লাই, ওর টোটাল রেভিনিউ যদি আমাকে তখন বের করতে হয়, তাহলে আলটিমেটলি এই ওর কোয়ান্টিটি তখন কতটা ছিল? কোয়ান্টিটি তখনও যদি আমি ধরি, মানে ও কিউ এর রেসপেক্টেই যদি ধরি, তাহলে এই যে এরিয়াটা, নিচের যে এরিয়াটা, এই এরিয়াটাও সাপ্লাই করেছে তখন, মানে এই এরিয়াটা সাপ্লাই করেছে ইন দ্য সেন্স এই এরিয়াটাও রেভিনিউ হয়েছে। ওকে, তাহলে এই এরিয়াটা যদি ওর রেভিনিউ হয়, তাহলে এই রেভিনিউটাও অবধিও মানে সাপ্লাই করতে রাজি আছে।
মানে ও যদি ও এ প্রাইসেও মার্কেটে প্রোডাক্টটাকে সেল করে তাহলে ওর রেভিনিউ কত হবে? রেভিনিউ হবে হচ্ছে এই যে এরিয়াটা, যেটাকে আমরা বলতে পারি ও এ ই কিউ এ। আমি পরের দিন এটা আরেকবার করাবো যদি তোমাদের ক্লিয়ার না হয়। ও এ ই কিউ এ পরের দিন দরকার হয় আর একটা নিউমেরিক্যাল দিয়ে করাবো, ঠিক আছে? আজকে আর টাইম নেই, আমি জাস্ট বলে দিচ্ছি এটা। যদি প্রাইস ও এ অবধি হয় তাহলেও রেভিনিউ কত হবে? রেভিনিউ হবে এই তলার যে এরিয়াটা, সেই এরিয়াটাও রেভিনিউ হবে ও এ ই কিউ এ। এবার কথা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইসে যদি থাকে, অর্থাৎ ও পি জিরো অবধি যদি থাকে, তাহলেও রেভিনিউ কত হচ্ছিল? তাহলেও রেভিনিউ হচ্ছিল ও পি জিরো ই কিউ এ। এখনও রেভিনিউ কত হচ্ছে? যদি এই প্রাইসটা ও এ অবধি থাকে তাহলেও রেভিনিউ কত হচ্ছে? ও এ ই কিউ এ, তাই তো? হ্যাঁ কি না? তাহলে অ্যাডিশনাল রেভিনিউ কত হচ্ছে? অ্যাডিশনাল রেভিনিউ, এক্সট্রা রেভিনিউ কত হচ্ছে? এই যে ডিফারেন্সটা, অর্থাৎ ওপি জিরো ইকিউ এ থেকে আমি বাদ দেব ও এ ই কিউ এ। এটা বাদ দিলে যে এরিয়াটা পড়ে থাকবে, অর্থাৎ পি জিরো এ, পি জিরো এ ই, এই এরিয়াটা হচ্ছে ওর অ্যাডিশনাল রেভিনিউ। অর্থাৎ সেই এরিয়াটাকে যদি আমি গ্রাফে দেখাতে চাই, এই এরিয়াটা, দিস ইজ দ্য অ্যাডিশনাল রেভিনিউ। এটাকে অ্যাডিশনাল রেভিনিউ কেন বলছি? কারণ ও তো প্রাইসটা যদি, ভালো করে এই জায়গাটা বোঝো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট পোর্শান। প্রাইস যদি ও এও হতো, ও কি মার্কেটে সাপ্লাই করতো না? ওর কি কোনো রেভিনিউ আসতো না? অবশ্যই ও মার্কেটে সাপ্লাই করতো, কারণ এই এ পয়েন্টটাও তো সাপ্লাই কার্ভের উপরেই আছে। তাহলে ওই প্রাইসেও তো ও কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা কোয়ান্টিটি মার্কেটে সাপ্লাই করতো। প্রাইস ও এ হলেও তো কোনো না কোনো কোয়ান্টিটি মার্কেটে সাপ্লাই করতো। তাহলে তার মানে কি এটাই যে ওই পয়েন্টে ওর কোনো রেভিনিউ হতো না? ও যদি একটা কোয়ান্টিটি ওই পয়েন্টে সাপ্লাই করতো তাহলে ওই পয়েন্টে ওর একটা রেভিনিউও হতো। কত সেই রেভিনিউটা? সেই রেভিনিউটাই তো এই ও এ ই কিউ এ। তাহলে প্রাইস ও এটা কি সব থেকে কম প্রাইস? এর কমে প্রাইস চলে গেলে ও আর কোনো কোয়ান্টিটি মার্কেটে সাপ্লাই করবে না। প্রাইস যদি ও এর নিচে চলে যায় তাহলে ও কিন্তু মার্কেটে আর কোনো কোয়ান্টিটি সাপ্লাই করবে না। প্রাইস ও এ অবধি কিন্তু ও সাপ্লাই করতে রাজি আছে, কারণ ও এটা ডিম্যান্ড কার্ভের উপরে। যেরকম আগের গল্পটার ক্ষেত্রে, দাঁড়াও, আগের গল্পটার ক্ষেত্রে প্রাইস যদি উপরে চলে যেত, এর উপরে চলে যেত, কনজিউমার কি কোনো ডিম্যান্ড করতো? আর কোনো দিনই করতো না, কারণ ওর ডিম্যান্ড কার্ভের লাইন, মানে এই পয়েন্টগুলো ওর ডিম্যান্ড কার্ভেই নেই। প্রাইস যদি এখানে চলে যেত, বা ধরো প্রাইস এইখানে চলে গেছে, উপরে চলে গেছে, আরও উপরে, ডি পয়েন্টের উপরে চলে গেছে, কনজিউমার কোনো ডিম্যান্ডই করতো না, কারণ ওর ডিম্যান্ড কার্ভেই পয়েন্টটা নেই। তাহলে আমরা সেখান থেকে কি বুঝতে পারছি? সেরকমই প্রডিউসারের ক্ষেত্রে ব্যাপারটা তো সাপ্লাইয়ের প্রাইস দিয়ে ডিটারমাইন্ড হবে। প্রাইস যদি এই এ পয়েন্টের নিচে চলে আসে, প্রডিউসার কি আর কোনো সাপ্লাই করবে? কোনো দিনই করবে না, কারণ ও সাপ্লাই কার্ভেই পয়েন্টটা নেই। তাহলে ও এ প্রাইস অবধি ও সাপ্লাই করতে রাজি থাকবে। ও এ যখন প্রাইস হবে তখন ও কত কোয়ান্টিটি সাপ্লাই করবে? তখন ও কোয়ান্টিটি সাপ্লাই করবে ও কিউ এ বলতে পারো। ও কিউ এ না বলে অ্যাকচুয়ালি ওটাকে ও এইটা যখন কোয়ান্টিটি তখন কত, মানে এরকম একটা বেরোবে এখান থেকে। ও কিউ এ ঠিক নয়, সেই এরিয়াটা বের করতে হবে আমাদেরকে। এবার রেভিনিউ কত হবে তখন? প্রাইস যখন ও এ, তখন রেভিনিউ কত হবে? ও এ ই কিউ জিরো, এই ই কিউ কিউ এ। আর প্রাইস যখন এই উপরে উঠে পি জিরো অবধি, ইকুইলিব্রিয়াম প্রাইস অবধি পৌঁছে যাচ্ছে, তখনও রেভিনিউ কত হচ্ছে? তখনও রেভিনিউ হচ্ছে ও পি ই কিউ এ। তাহলে অ্যাডিশনাল রেভিনিউ কত হবে? অ্যাডিশনাল রেভিনিউ হবে হচ্ছে পি জিরো এ ই। এইটাকেই আমরা বলছি প্রডিউসার সারপ্লাস। বলো, প্রডিউসার সারপ্লাস বোঝা গেছে? না বোঝা গেলে আমি পরের দিন একটা নিউমেরিক্যাল নিয়ে এসে বলবো। আপাতত প্রডিউসার সারপ্লাস কোন এরিয়াটার, কনজিউমার সারপ্লাস কোন এরিয়াটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দুটোকে যদি মার্চ করে একটা গ্রাফে দেখিয়ে দিই, এটাই লাস্ট জিনিস।
জাস্ট কিছুই না, একটা ডিম্যান্ড কার্ভ ড্র করো, একটা সাপ্লাই কার্ভ ড্র করো, এইটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ওকে, এই যে এরিয়াটা, এই এরিয়াটা কি, এই এরিয়াটা হচ্ছে কনজিউমারের সারপ্লাস। আগের গ্রাফটার সাথে মিলিয়ে দেবো, দাঁড়াও একটুখানি। আর এই এরিয়াটা কি, এই এরিয়াটা হচ্ছে প্রডিউসারের সারপ্লাস। ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে, সব থেকে ইম্পর্টেন্ট স্টেটমেন্টটা এবার বলছি, ইকুইলিব্রিয়াম প্রাইসের নিচে আর সাপ্লাই কার্ভের উপরের যে এরিয়াটা, দিস ইজ কল্ড প্রডিউসার সারপ্লাস। আর ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে আর ডিম্যান্ড কার্ভের মধ্যের যে এরিয়াটা, দিস ইজ কল্ড কনজিউমার সারপ্লাস। ওকে, বলো এবার, কারোর কোনো ডাউট থাকলে এবার বলো। দেখো সেই জিনিসটাই, এই এরিয়াটাই হয়েছিল না প্রডিউসার সারপ্লাস, আর কনজিউমার সারপ্লাসটাও বলে দিই। কনজিউমার সারপ্লাস, দেখো কনজিউমার সারপ্লাস কোথায় হয়েছিল, এই উপরের এরিয়াটা, দিস ইজ দ্য কনজিউমার সারপ্লাস। বলো এবার, সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জাস্ট মনে রাখবে প্রডিউসার সারপ্লাস হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস আর সাপ্লাই কার্ভের মধ্যেকার এরিয়া, আর কনজিউমার সারপ্লাস হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ডিম্যান্ড কার্ভের মধ্যেকার এরিয়া। ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাক। আমি আমি একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট। এখানে এফেক্টস অফ ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ বলে এই জিনিসগুলো করা আছে। ট্যাক্সের কি এফেক্ট থাকে, গভর্নমেন্ট ইন্টারভেনশন কাকে বলে, এগুলো তোমরা পড়বে, খুব বেসিক জিনিস। তারপরে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, এগুলো সব পড়বে ভালো করে। ট্যাক্সের কি এফেক্ট থাকে মার্কেট স্ট্রাকচারে, সেই এফেক্টগুলো পড়বে। তার জন্য এখানে গ্রাফ দিয়েও বোঝানো আছে, যেভাবে বললাম ওইভাবেই রয়েছে, কম বেশি পড়ে নেবে। আর লাস্টে হচ্ছে সাবসিডির কি ইম্প্যাক্ট পড়ে, এফেক্ট অফ সাবসিডিজ অন মার্কেট ইকুইলিব্রিয়াম। তো সাবসিডি দিলে আলটিমেটলি সাপ্লাই গ্রাফটা রাইটে শিফট করে, সেইভাবেই করা আছে। আর নেক্সট পার্ট ইজ কনজিউমার অ্যান্ড প্রডিউসার সারপ্লাস, লেখা আছে, এগুলো আমি পাঠিয়ে দিয়েছি, আর একবার পাঠিয়ে দেবো গ্রুপে, ভালো করে এগুলো পড়ে নেবে। কনজিউমার সারপ্লাস কাকে বলে, কনজিউমার সারপ্লাস হচ্ছে এই দুটোর ডিফারেন্স। তারপরে হ্যাঁ, এখানে দেখো লেখা আছে, যেগুলো পড়ালাম কম বেশি লেখা আছে সবই। আর হ্যাঁ, এই যে এই পার্টটা দেখে নাও, এই পার্টটার মধ্যে কি লেখা আছে, কিছু না, এই পার্টের মধ্যে লেখা নেই। মোট কথা হ্যাঁ, এই যে পিডিই এরিয়াটা, পিডিই এই এরিয়াটা কি কনজিউমার সারপ্লাস না প্রডিউসার সারপ্লাস? পিডিই कंज्यूमर আর পিএসিটা কি কনজিউমার না প্রডিউসার? পিএসি প্রডিউসার সারপ্লাস, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এগুলোই লেখা আছে ঘুরিয়ে ফিরিয়ে এই অবধি। তো আমি কতটা এক্সামে থাকবে সেটা বলে দিচ্ছি। হ্যাঁ, ডিম্যান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ, ইকুইলিব্রিয়াম সব এখানে করা আছে। আর লসেস অ্যান্ড গেইনস, আচ্ছা গভর্নমেন্ট পলিসির লসেস অ্যান্ড গেইনসে আমি যাচ্ছি না, কারণ ওই অবধি করাইনি। এই অবধিই থাকবে এক্সামে, ঠিক আছে। এর পরের পার্টগুলো কতটা আমি করাবো আমি জানি না, কারণ সিলেবাসে এর পরের পার্টগুলো খুব একটা আসে না। তো এই অবধি থাকবে। তোমাদের সিলেবাসে পরের পার্টগুলো অতটা নেইও, যাই হোক যতটা আছে করাবো দেখছি। তোমাদের সিলেবাসে মেনলি প্রডিউসার আর কনজিউমার সারপ্লাসই আছে, কিন্তু তার অ্যাপ্লিকেশানগুলো কতটা ডেপ থেকে আছে ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো এই অবধি করে রাখবে ভালো করে। আর আগের পার্টগুলো থিওরি অফ ডিম্যান্ড, থিওরি অফ সাপ্লাই, ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, ইলাস্টিসিটি অফ সাপ্লাই, নিউমেরিক্যাল সব কিন্তু এক্সামে সিলেবাসে থাকবে, মানে এক্সাম যেটা নেব তার মধ্যে থাকবে। ঠিক আছে, তোমরা লিভ করে যাও। স্যার এক্সামটা কবে নেবে?
এক্সামটা নেব হচ্ছে